নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন সিরিজের ষষ্ঠ ক্লাস আজ আমাদের। আজকের এই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে নিউরোলজিক্যাল কেস কিভাবে ম্যানেজ করতে হয় সেটার উপরে আমি আলোচনা করব, সাথেই থাকেন। তো আমরা শুরু থেকেই দেখে এসেছি, আমাদের সেই স্লাইডগুলো আমি রেখেছি যেহেতু এই সিরিজের এটা একটা থিম। তো আমরা যে কোনো স্টেজের পেশেন্ট পাবো তাকে আমরা চেষ্টা করব যে সেই গ্রুপ থেকে আপার গ্রুপে আমরা নিয়ে যেতে। হুম। এবং আমি আগেও বলেছি যে এক একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে ক্রনিক কেসগুলোতে যেগুলো কমপ্লেক্স বছরের মতো সাধারণত সময় লেগে যায়। তো আজকে আমরা একটা কেস দেখব, এটা মূলত গ্রুপ সি এন্ড ডি এর কাছাকাছি একটা স্তর, এবং সেখান থেকে আমরা একে গ্রুপ বি এর দিকে নিয়ে যাব আজকে। আর শুরুতে আরেকটা কেস দেখাবো যেটা হসপিটাল সেট আপে কিভাবে আপনি নিউরোলজিক্যাল প্রেসক্রিপশন করবেন। সাথে থাকুন। আমি এগুলো আলোচনা করেছি, এগুলোতে আমি খুব বেশি সময় দেব না। কেস টাইপ তাহলে আজকে এটা সেটেল কেস না, এগুলো মোটামুটি ইনকিউরেবল কেস, মিক্সড কেস। ডিফিকাল্ট টু কিউর অফ কোর্স, বাট আই উড সে ইনকিউরেবল ওয়ান অফ দি কেসেস, সেটা আপনারা আজকে দেখবেন। তো সিম্পটম হায়ারার্কি, এই প্রত্যেকটাতে যে থিমগুলো থাকে সেগুলো আমি কিছু গ্রাফিক্স বানিয়েছি যেটা বেটার হবে বোঝার জন্য। যেমন এই গ্রাফিক্সটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে, যেই পিরামিডের শীর্ষে মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ডোমেইন, এনি সিমটম রিলেটেড টু দ্যাট, সেগুলো সেখানে থাকবে। তো আমরা যেমন একটা রুব্রিক্সে যে রেমেডিগুলো দেখি তার যেমন গ্রেডেশন থাকে, আপনি গ্রুপ অফ সিমটমসকেও কিন্তু গ্রেডেশন করতে পারেন। তারপরে থাকবে ইমোশনাল, তাহলে এটা যদি সুপার গ্রেড হয় তারপরে যাইবে ইমোশনাল, হ্যাঁ, হায়ার গ্রেড। অ্যান্ড দি ফিজিক্যাল ডোমেইন, তার মধ্যে ব্রেইন, লাং, অর্থাৎ নার্ভাস সিস্টেম, আজকে আমরা নার্ভাস সিস্টেম নিয়ে দেখব, এগুলো থাকবে পরের প্রাধান্যে। এই হচ্ছে আমাদের অর্ডার অফ দি হোমিওপ্যাথিক স্কিমা। তো সেখানে আমি আজকে আরেকটু ওই গ্রাফিক্স গুলো বানিয়েছি যে সুপার গ্রেড বলতে আমরা কি বুঝাই, যে কেউ খুব ম্যাথস ভালো পারে অথবা ম্যাথস পারে না, হ্যাঁ, সেটা কিন্তু খুব হায়ার গ্রেড। অনেক কেসে আপনার এগুলো দরকার হয়, এগুলোকে আমরা সুপার গ্রেড বলবো। যাদের স্ট্রং হ্যালোসিনেশন হয়, ক্লারিভয়েন্স হয়, সেগুলো সুপার গ্রেড। অনেকে এক্সট্রিমলি সিম্প্যাথেটিক, স্পেশালি কার্সিনোসিন 4 মার্কস, সেগুলো হচ্ছে হায়ার গ্রেড। ইডিওটিক গ্রুপ, ব্যারাইটা গ্রুপ, অ্যালুমিনা গ্রুপ, হুম, ক্রুয়াল গ্রুপ, অ্যানাকার্ডিয়াম গ্রুপ। তো সেগুলো কিন্তু সবসময় ন্যাচারালি সুপার গ্রেড হবে যদি সেই সিমটমগুলো অ্যাভেলেবল হয়। সেগুলোকে আমরা বলছি ইনার কোর অফ এ পেশেন্ট। তো সেগুলো কিন্তু আপনারা এইভাবে প্রত্যেকটা কেসে, আমি এই গ্রাফিক্সগুলো বানিয়েছি ওভার দি উইকেন্ডস। তো যত আমরা মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল যে ইয়েগুলো পাবো সেগুলো কিন্তু হায়ার গ্রেডে। এরপরে আসছে হাই গ্রেড সিমটম, সুপার গ্রেডের পরে, যেখানে এলিমেন্টস ফ্রম ইজ ওয়ান অফ দি মেইন কম্পোনেন্টস। এছাড়া ইমোশনাল প্লেনে যেগুলো আছে, এইপ্যাথি, অ্যাঙ্গুইশ, ফিয়ার, সুইসাইডাল ডিপ্রেশন, অ্যাঙ্গার, কেউ কেউ খুব অ্যাফেকশনের টাইপ হয়, হুম, ব্যাশফুল টাইপ, সিলিশিয়া গ্রুপ। তো সেগুলো কিন্তু তারপরে প্রাধান্য পাবে। সেগুলোকে আমি গ্রাফিক্স কিছু রিপ্রেজেন্টেশন করেছি বোঝার সুবিধার্থে। ওয়াইল্ড ভার্সেস অ্যাগ্রেসিভ, সাবমিসিভ ভার্সেস স্টাবার্ন, ক্যামোমিলা, অল দ্যাট সর্ট অফ গ্রুপ। এরপরে আসছি মিডিয়াম গ্রেডেশন। আপনি যদি রেমেডি গ্রেডেশনের সাথে কম্পেয়ার করেন সিমটম গ্রেডেশনে, সিমটম হায়ারার্কি আমরা শিখছি। তো সেখানে ফিজিক্যাল ডোমেইন থাকবে, তার মধ্যে ব্রেইন, হার্ট, লাং, লিভার, এগুলো প্রাধান্য পাবে। জেনারেলসের আন্ডারে যত ইয়ে হবে, ক্লিনিক্যাল সিমটমগুলো বাদ দিয়ে সেগুলো প্রাধান্য পাবে। ক্রেভিংস, অ্যাভার্সন, এগুলো প্রাধান্য পাবে। উইমেন পেশেন্টের ক্ষেত্রে তাদের যে ন্যাচারাল সাইকেল সেটা প্রাধান্য পাবে। আর সবচেয়ে আসছে সবার শেষে, যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, হচ্ছে ডিজিজ সিমটম, কমন সিমটম।
তারপরে আমরা অনেক সময় লোকালাইজড কিছু সেন্সেশন পাই, হ্যাঁ, এগুলোর গুরুত্ব সবচেয়ে কম ক্রনিক প্রেসক্রিপশনে, পার্টিকুলার সিমটম। আপনি কিন্তু মেডিসিনের যে গ্রেডেশন ঠিক একইভাবে সিমটম অথবা যে সিমটমটা বিলং করে কোন অর্গানের সাথে, কোন ফ্যাকাল্টির সাথে, সেটাকে কিন্তু কোরিলেট করা যায়। আজকে আরেকটা নতুন একটা ধারণা দিয়ে বুঝালাম। এতদিন যে জিনিসগুলো বুঝাচ্ছিলাম সেটাকেই গ্রাফিক্স দিয়ে আজকে বুঝালাম। তো এই প্রাসাদটা ওইভাবেই নির্মিত হয়েছে, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল প্লেন, দেন ইমোশনাল, ফিজিক্যাল ডোমেইনে আমরা ব্রেন দেখছি প্রথমে, অ্যান্ড স্কিনকে পাচ্ছি সবার শেষে। তো কেস টেকিং কম্পোনেন্টসে আপনারা জানেন যে ফিজিশিয়ানের অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ। আজকে সেটা দিয়ে আমরা শুরু করব। ফ্যামিলি মায়াজম গুরুত্ব পাবে, জেনারেলস পাবে, অফকোর্স পাস্ট মেডিকেল হিস্ট্রি রাখবে, চিফ কমপ্লেইন্স, এটা কিন্তু হায়ারার্কির মধ্যেই পড়ে। আরেকটা এই সিরিজে আমি যেটা ইন্ট্রোডিউস করেছি, এন্ট্রি পয়েন্টস টু সিমিলিমাম, এর ৮টা পাথওয়েই ভ্যালিড প্রেসক্রিপশন পাথওয়ে। শুধু একটা দিয়ে ঢুকেই একটা করে কেস সলভ করা যায়। ইটিওলজি দিয়ে ঢুকতে পারলে কেস সলভ করা যায়। অর্থাৎ আমরা প্রত্যেকটা কেস নেয়ার পরে ডেটা যখন নেব, আমাদের চেষ্টা হবে যে এখান থেকে কতগুলো ভাবে আমরা এই কেসটাকে ট্যাকল করতে পারি। হ্যাঁ, দ্যাটস দি এন্ট্রি পয়েন্টস কনসেপ্ট। আজকে পিকিউআরএস দিয়ে কিভাবে সলভ করবেন এরকম একটা কেস দেখাবো, এবং আপনার টোটালিটির উপরে ভিত্তি করে কিভাবে করবেন সেটাও দেখাবো। আর এই সেশনের যে পরের যে আমি নেক্সট যে স্লট, সেটা আরো অ্যাডভান্সড কেস দেখাবো, অলমোস্ট ইম্পসিবল টু কিওর কেসও দেখাবো, কিভাবে আপনারা সাকসেসফুলি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দিয়ে সলভ করতে পারেন। আজকে আরেকটা আপডেট দিই। আমি আমার সম্ভবত 4th ক্লাসে আমি ডায়াবেটিক ফুট গ্যাংগ্রিনের একটা কেস দেখিয়েছিলাম। ওরা আমাকে জানিয়েছে that patient is actually improved a lot. I'll very quickly give you a follow-up update. So that patient, he had a big holes. As you can see, it's closing now. আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। There is a big hole, it's closing now. সম্ভবত ওনার অ্যাম্পুটেশন হবে না, এগুলো পাস ফর্ম, এগুলো সব ইয়ে ছিল, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এটা একটা ফলো আপ দিলাম আজকে। এটা এই সপ্তাহে এসছে মেসেজটা, 30 জুন তারা আমাকে জানিয়েছে। এটা সম্ভবত 4th ক্লাসে আমি কেসটা দেখিয়েছিলাম, এটা আপনারা দেখে নেবেন। একটা ফলো আপ দিয়ে শুরু করলাম। তো আজকে এই সিরিজের নিউরোলজিক্যাল সিরিজের ফার্স্ট কেস, এটা একটা ভিডিও কেস। আমি সাধারণত ওপিডি স্টাইলের কেসে কোনো রেকর্ড রাখি না, বিকজ এটা অন দি ফ্লাই প্রেসক্রিপশন। সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই কেসটা আমি এসেছিল 2022-এর নভেম্বরে। তো ফার্স্ট ভিডিও, তো অন্য কোনো রেকর্ড রাখা নেই, ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে ভিডিও না ম্যাডাম? জি স্যার, দেখা যাচ্ছে। তো এই কেসটা, এটা হসপিটাল থেকে আসা, ইন্ডিয়ার সরকারি হাসপাতাল থেকে আমার কাছে রেফার্ড কেস। আপনারা দেখেন, যদি মেডিসিন বলতে পারেন চ্যাট বক্সে টাইপ করুন। শি ইজ 70-year-old lady. আচ্ছা,
আচ্ছা, তো কি দেবেন? কোনো সাজেশন চ্যাট বক্সে? গুড সাজেশন। আর কেউ কিছু বলবেন? এটা হচ্ছে যেদিন আমি ঔষধ দিলাম সেদিনকার। এটা হচ্ছে যেদিন প্রেসক্রিপশন করলাম ওই দিনই করেছিলাম। তো এটা হলো 24 ঘন্টা পরে আর কি। শোনা যাচ্ছে তো ম্যাডাম? না, আমি ঠিক বুঝতে পারছি না, ভিডিও তো। জি স্যার, শোনা যাচ্ছে। এটা হলো 24 ঘন্টা পরে আমি 30C-তে দিয়েছিলাম। 30C-তে ওয়াটার ডোজ। ওনাকে ওই যে ব্রেইনে অপারেট করে কি যেন ডিসকানেক্ট করে এটা বন্ধ করতে চেয়েছিল তারা। তো আজ হসপিটাল ইনচার্জ বললো যে না, লেটস ট্রাই হোমিওপ্যাথি। তো ওখানকার যারা অ্যাটেন্ডিং বিএইচএমএস ফিজিশিয়ান ওরা আমাকে বললো, তা আমি সেরকম কোনো সিমটম ছিল না, দেখেই জাস্ট প্রেসক্রিপশন করলাম কিছু, অন দি ফ্লাই প্রেসক্রিপশন করতে হয়েছে। এটা লাস্টের দিকে ডিসচার্জ করে দিল যেদিন, সেদিনেরটাই যে এটা মনে হয় 2 দিন পরে ডিসচার্জ হয়ে যাওয়ার। তো এই হলো একটা ছোট্ট কেস। আমি একটু চ্যাট বক্সটা দেখে নিই, সাজেশন। জেলস, এগারিকাস, এমজেডটা কি বোঝা যাচ্ছে না। গুড সাজেশন, জেলস, এগারিকাস ইজ ভেরি গুড সাজেশন। তো এইগুলো কেসে আপনারা রেপার্টরাইজেশন করার আসলে এরকম সুযোগ মিলবে না। ভাষা নিয়েও গন্ডগোল হতে পারে, আর উনি কথাই বলতে পারছিলেন না। কিছু প্রশ্নও করিনি। তো আমার যেনারা দেখেন ওনাদের তো বিএইচএমএস সেকশন থাকে তো আলাদা হসপিটালগুলোতে, ওদের হাসপাতালে। আয়োডাম না, আয়োডাম হবে না, এটা পুরোটাই নিউরোলজিক্যাল কেস। তো আয়োডামে সাধারণত আপনার থাইরয়েড রিলেটেড না, ট্রেমার, জেনেরিক ট্রেমার আয়োডাম, থাইরয়েডিনাম অ্যান্ড আয়োডাম। কিন্তু এটা কিন্তু সার্বদৈহিক। ওনারা অনেক চেষ্টা করে কিছুতেই থামছিল না, তো এই কারণে। তো আমি আপনাদের জন্য রেপার্টরাইজেশন বানিয়েছি, কিন্তু আসলে এটা রেপার্টরাইজেশন আমি করিনি, আমি রূপদিকগুলো দেখানোর জন্য। তাহলে এই যে সিমটম 1 নম্বরে যেটা নিয়েছি, এটা আমি পরে কনফার্ম করেছি। কোরিয়া নিলেন আপনি, কোরিয়াতে অফকোর্স অ্যাগারিকাস আসবে, কিপ্রাম আসবে, কস্টিকাম তো থাকবেই। ওল্ড পিপল কমপ্লেইন্টস, এটাও নিয়েছিলাম। আমি রেপার্টরাইজেশন করে নিয়ে আপনাদের জন্য নিয়ে দেখাচ্ছি কিভাবে আমার মাইন্ডে কিভাবে চিন্তা করেছি। ওদেরকে একটু ভালো করে ধরতেই ওরা কনফার্ম করলো, যেহেতু একদিনও ওই লেডি অবজারভেশনে ছিল, যেহেতু যে কোরিয়াটা যখন ঘুমাচ্ছে তখন কম, দ্যাট ইজ দি এন্ট্রি পয়েন্ট। তাহলে একটু আগে যে আপনাদেরকে বললাম যে পিকিউআরএস দিয়ে আজকে একটা কেস সলভ করব, এই কেসটা কিন্তু পিকিউআরএস দিয়ে সলভ হয়ে গেল। তাহলে এই যে এন্ট্রি পয়েন্ট কনসেপ্ট, এটা কিন্তু সিম্পল পিকিউআরএস দিয়ে সলভ হয়ে গেল। অর্থাৎ পেশেন্টের কনফার্মেশন শুধু একটাই পাওয়া গেল, যে যখন ঘুমাচ্ছে তখন দুলুনিটা কম। এছাড়া জেনারেলাইজ 24/7 এভাবে চলছে 6 মাস, তারপরেই তার আত্মীয় স্বজন মনে হয় কেউ আছে কিনা জানি না, সরকারি এই হাসপাতালে ভর্তি করে। ওখানকার কনসালটেন্ট সার্জন বললেন যে ব্রেইনে কি একটা অংশ ওরা ডিসকানেক্ট করে দেবে আর কি। এটা 30C-তেই, অ্যাগারিকাস 30C, দিনে 3 থেকে 4 ডোজ ওয়াটার ডোজ। এটা অ্যাকিউট তো, দুলুনি কিছুতেই কমছিল না। তো 72 ঘন্টার মধ্যে পেশেন্ট ওয়াজ ডিসচার্জ। ওকে,
তো অ্যাগারিকাসটা ভালো করে পড়ে নেবেন। তো অ্যাগারিকাসের এন্ট্রি পয়েন্ট হচ্ছে অ্যামিলিয়ারেশন ডিউরিং স্লিপ, কোরিয়া অ্যামিলিয়ারেশন ডিউরিং স্লিপ। তাহলে আমরা যত নিউরোলজিক্যাল কেস পাবো, ওপিয়াম থেকে শুরু করে কস্টিকাম থেকে শুরু করে যতগুলো পাবো, যখন ডিফারেন্সিয়েশন লাগবে তখন আমরা এটা এভাবে আমরা এন্ট্রি পয়েন্ট নিয়ে নিব। অ্যাগারিকাসকে আমরা সবসময় মাথায় রাখবো। তাহলে এই তিনটা সিমটম কিন্তু আমরা রেপার্টরিতে ভেরিফাইড সিমটম হয়ে গেল। তো আমি আমার রেপার্টরিতে এটা আপডেট করে ফেলেছি, এই সিমটমগুলো এই কেসের ভিত্তিতে। আপনারাও যতগুলো এরকম ক্লিনিক্যাল কনফার্মেশন করবেন, রেপার্টরিতে এন্ট্রিটা আছে ডক্টর বোরিকের কাছ থেকে, বোরিকে থেকে এসছে। তো আপনারা নিজেরাও এরকম কেসগুলোকে এই তিনটা রুব্রিকে কিন্তু আপনাদের রেফারেন্স অ্যাড করে দিবেন, যেগুলো ভেরিফাইড ক্লিনিক্যালি কেস। তাহলে তিনটা রুব্রিক আমরা এই কেসটাতে ভেরিফাই করতে পারি। So this was my first case for you today. তো গুড সাজেশন, একজন তো অ্যাগারিকাস বলেছেই, ইট ওয়াজ এ ভেরি গুড সাজেশন। কারেক্ট, স্লিপ অ্যামেলিয়ারেশন। আপনারা দেখতে পারেন, সেটা আমি দেখি পাওয়া যায় কিনা রুব্রিক। আমি রুব্রিক সাধারণত অতটা মনে রাখি না, যদি দরকার হয় তখনই আমি আসলে কোরিয়া স্লিপ ডিউরিং, তো এটা টাইপ করেন, দেখেন কি হয়। তো এটা জেনারেল স্যার আন্ডার ফেলেছে ওরা। তো স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন হতে পারে, অ্যামেলিয়ারেশন হতে পারে। এইগুলো আপনারা দেখেন 7টা রেমেডি এরা বলছে। এটাই যে আমার এন্ট্রিটা আমার দেয়া আছে আমার নামের এগেইনস্টে, আমি এন্ট্রিটা দিয়ে দিয়েছি, এটা আমার নামের এগেইনস্টে আমি দিয়েছি। বরিকে দেয়া আছে, কেন্ট স্যারের দেয়া আছে, ফাটক স্যারেরও আছে। তো অনেকেই রেফারেন্স, আপনি আপনারটাও যখন ভেরিফাইড কেস হবে আপনারা এগুলো কিন্তু কালেক্ট করতে থাকবেন যারা ইয়াং প্র্যাকটিশনার। তাহলে আমরা মাইগেলে পাচ্ছি, মাইগেলে পাচ্ছি। একজন কি বললেন এটা সাজেশন, সেটা কিন্তু নেই, রিলায়েবল রেপার্টরিতে নেই। অ্যাগারিকাস মাস্কেরিয়াস না, অ্যাগারিকাস মস না, মাস্কেরিয়াস। ঠিক আছে, আমরা এটা তো দেখলাম। হেলেবোরাস আছে, কিপ্রামেট আছে, ম্যাকফস আছে, মাইগেল। মাইগেল ইজ অ্যানাদার ভেরি গুড রেমেডি ফর নিউরোলজিক্যাল কমপ্লেইনস। আমি কিন্তু এগুলো কোনো মানে জাস্ট টিপস দিয়ে যাচ্ছে, আপনাদের মাইন্ডে আসা চাই যখন এরকম একটা পেশেন্ট দেখবেন, কিভাবে কোনো রেপার্টেশন কিচ্ছু না, অন দি ফ্লাই। অ্যান্ড ওরা কেন করেনি আমি ঠিক জানি না। তো আমার একটা ফলোয়ার গ্রুপ ইন্ডিয়াতে আছে বড় মাত্রায় আর কি, ওরা সব প্রফেশনাল ডক্টর, ওরা আমাকে এই ধরনের ইয়ে পাঠায় আর কি যখন ওদের দরকার হয়। তো ওইভাবেই নিয়ে একটা কেস। তো অ্যাগারিকাস পেলাম। আচ্ছা, আমি তাহলে পরের ইয়েটাতে যাই। ইটস গুড সাজেশন, গুড পার্টিসিপেশন। আচ্ছা, আজকে আমরা সেকেন্ড কেসটাতে এন্টার করি। এটা একটা লং কেস। এই কেসটা সেপ্টেম্বর 2023। এই কেসটা এসছে হচ্ছে আমার গ্রুপের একজন লেডি ডক্টর, শি ইজ এমডি এন্ড বিএইচএমএস। তো উনি আমাকে বললো যে স্যার এই কেসটা আমি দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি দেখেন। ওনার হাজবেন্ডের কেস। তো 35 ইয়ার্স। তো এপিলেপসি হচ্ছে, এগুলো ওনার রাইটিং সব। হ্যাঁ, আমি শুধু গুছিয়েছি, আমি হোয়াটসঅ্যাপ থেকে গুছিয়ে আপনাদের জন্য রেখেছি। তো ফার্স্ট অ্যাটাক অফ দিস অ্যাটাক ওয়াজ অ্যাট দি এজ অফ 8 months। তো ওই সময় তার এত ডেটা কালেক্ট করা যায়নি, শুধু এটা জানা গেছে যে জ্বর হয়েছিল। কি ধরনের জ্বর, কি জ্বর, এগুলো কনফার্ম করতে পারেনি। সেকেন্ড অ্যাটাক হবে এই লোকের যখন বয়স 18। ওই সময় অ্যালোপ্যাথিক মডার্ন মেডিসিন শুরু হয় আর কি, ম্যানেজমেন্ট। থার্ড হচ্ছে 19 এবং 20 বছরের হলো। তো ওরা বলছে যে ওষুধ কিছু খাওয়া বাদ দিয়েছিল, এই থেকেই হচ্ছে। বাট বোঝা যাচ্ছে যে তার এটা মানে একটা ক্রনিক, 1 বছর বয়স থেকে শুরু হয়েছে এবং এটা প্রায়ই হচ্ছে।
যদিও থেমে থেমে হচ্ছে। এর মধ্যে কিছু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও হয়েছে। তখন উনি মানে বিয়ে করেনি তখনও, কিন্তু ওই ওই এই পেশেন্টটা হচ্ছে আপনার হায়দ্রাবাদের পেশেন্ট, সাদার্ন পার্ট। তো ওখানে যে ডাক্তাররা ছিলেন সেখানে মেডিসিন দেওয়া হয়েছে at the age of 28. Fifth attack, 30 years of age. Sixth attack at the age of 34. তো 2023-এ যখন যোগাযোগ করলো সেই সময় না, কিন্তু স্টিফনেস অ্যান্ড ট্রেমার্স অফ রাইট হ্যান্ড অ্যান্ড রাইট লেগ। তো আপনার চ্যাট বক্সে সাজেশন কিন্তু দিতে পারেন, গুড সাজেশন অনেকেই দিচ্ছে। তো ডি মানে হচ্ছে ডক্টর, মানে আমি কোশ্চেন করছি, যেহেতু এটা চ্যাট তো আমি সাজিয়েছি ডি। আমি জিজ্ঞেস করলাম যে স্টিফনেস ইন দি রাইট হ্যান্ড রাইট লেগ, কনফার্ম করার জন্য। ও বললো যে হ্যাঁ। এটা ও লিখছে, ফ্রো দি ডিসচার্জ ফ্রম মাউথ, right sided tongue bite, unconscious. Generally, the attack stays for about 2 minutes. এরপর দেখেন তার মেডিকেল হিস্ট্রিটা দেখেন, ভেরি ইন্টারেস্টিং। ইজ এ নোন ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ সিন্স 10 years. 25 বছর বয়স থেকেই আনুমানিক তার শুরু হয়েছে। কারণ অ্যাট দি এজ অফ কত বলেছে, 35, if you take away 10 years, so 25 থেকেই তার হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস এগুলো চালু হয়েছে। Since then, he is taking cesium mother tincture 20 drops. এগুলো ওই ভদ্রমহিলাই দিয়েছেন। And Rauwolfia MD 10 drops daily twice. এগুলো উনি প্রেসক্রিপশন করছেন, উনি qualified doctor, licensed doctor. Since few months, he is taking crataceous due to high cholesterol. তাহলে পেশেন্টের আমরা কিন্তু একটা টিউবারকুলার ট্রেট এখানে পাচ্ছি, আপনাদেরকে বিগত সেশনগুলোতে যা দেখিয়েছি। Past history of recurrent coughs for longer periods since childhood, but after having tuberculinum, no such symptoms reappeared. তো উনি এর মধ্যে টিউবারকুলিনামও দিয়েছেন এই এমডি, এটা দেয়াতে তার রিসেন্টলি এগুলো কম হচ্ছে। টাইফয়েডও হয়ে গেছে। His BP and sugar levels is normal because of this intervention. উনি সম্ভবত অ্যালোপ্যাথিক দাওয়াইও নেন, আমি ঠিক অত জিজ্ঞেস করিনি, ইটস ভেরি লং কেস। Previously he had abnormal EEG, but after started homeopathy medicine, his EEG, brain MRI and PET CT was normal, which was done after the attack. Acha. Physical generals, PG means physical generals. Previously, he was a hot patient, always wants fanning, feels suffocating in a closed room. তাহলে আমাদের ওই কার্বন গ্রুপ অফ রেমেডিজ মাথায় আসবে এটা শুনে, পালসিটিলা আসবে, তাই না? টিউবারকুলাইনাও আসবে। Now he is a bit chilly, but even though he wants fanning. অর্থাৎ তার থার্মাল মডালিটিস ইনি বলতে চাচ্ছেন কিছু চেঞ্জ আসছে। এগুলো আপনারা অতটা বেশি বাড়াবাড়ি রকম সময় নষ্ট করবেন না। এগুলো বডির মেটাবলিজম কখন কিভাবে রিয়াক্ট করবে, আনলেস ইট ইজ ভেরি ডিরেক্টলি কোরিলেটেড উইথ দি ডিজিজ, এটা নিয়ে একদম কেস কিন্তু মেক অর ব্রেক হয় না। আপনারা যারা আমার কেস দেখছেন, দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার কাট ভাবেই কিন্তু কেসে আমরা এন্ট্রি নিয়ে নিই। Habit of alcohol, rarely. Desire sweet. Appetite. Previously, he likes to eat more food and gets sweat and weakness if he feels hunger. But now, his food intake was normal. এটা উনি লিখছেন আর কি। তো ডায়াবেটিক পেশেন্টদের এগুলো কিন্তু সব কমন সিমটম। অলওয়েজ রিমেম্বার, ডায়াবেটিক পেশেন্টদের কমন সিমটম। Bowels, ineffectual urge immediate after wake up. Ineffectual urge immediate after wake up. এটা অনেকটা আপনার নাক্স ভূমিকা, হ্যাঁ, অ্যালোসকেট্রিনা সালফার এই গ্রুপটাকে বোঝাচ্ছে, ইঙ্গিত করছে, যদি আপনি হোমিওপ্যাথিতে কোরিলেট করতে চান। থার্স্ট ওয়াজ নর্মাল ইন ইন্ডিয়া, দ্যাট পার্ট অফ ইন্ডিয়া ইজ ভেরি হট, এবং
2 to 3 liters মানে আমরা ধরে নিব যে 8-10 গ্লাস পার ডে। Previously there was very offensive sweat from armpits, but now কি লিখছে এটা, and history of forehead sweat if food delays। আমি কিন্তু এগুলো এডিট করিনি, এগুলো ওনার লেখা। হ্যাঁ, আমি এগুলো একটাও এডিট করিনি। তো উনি বলতে চাচ্ছেন যে আগে ঘামে দুর্গন্ধ ছিল। Like school weather, history of piles, given Ratania mother tincture for that, mental generals, history of gets angered easily, then shouts, but now not that much of severity. Anxious, double plus, low confidence, affectionate, deep thinking, double plus. He did not receive Habeta. He didn't receive much affection from his parents. So he always be bit depressed with that. Okay? Wants to be perfect, does not like to be alone, wants company. এগুলো আমি এডিট করিনি। Let's move on. Like to share his feeling. Since 2 months he is suffering from early morning sneezing with runny nose. আচ্ছা, স্যার প্লিজ সাজেস্ট দি মেডিসিন। আচ্ছা, এই পর্যন্তই ওনার। Twice he got pustular eruption on the right armpit. For that I had given Cilicia. History, okay. History of head injury in childhood, but no complaints after that. Both parents are diabetic and hypertensive. তার মানে এটা টিউবারকুলানাম গ্রুপ। তার মানে ওনাকে যদি ওই ডাক্তার ম্যাডাম যদি দিয়েও থাকেন টিউবারকুলিনাম, দিস ওয়াজ দ্য কারেক্ট প্রেসক্রিপশন। আমি আগেও বলেছি যে ফ্যামিলি হিস্ট্রিতে এবং আর্লি ডায়াগনোসিসে কিন্তু আমরা নোসোড না দেওয়া পর্যন্ত এই ট্রেডগুলো খতম হয় না। Injury on forehead, stitches on the left eyebrow at the age of around 10th। ঠিক বুঝতে পারছি না, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড বোঝাচ্ছেন উনি। আমি ওনাকে জিজ্ঞেস করছি, ডক্টর ওয়াজ ইট হুপিং কফ ইন চাইল্ডহুড, কারণ ওখানে উনি লিখেছিলেন ইয়েস স্যার, কন্টিনিউস কাফ ফর অ্যাবাউট 1 month, নট রেসপন্ডিং টু এনি মেডিসিন, মোস্টলি ড্রাই কফ। স্যার হি ইজ হেলদি পারসন সিন্স চাইল্ডহুড। আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট দ্যাট, কারণ এনার এত ডিজিজ হেলদি কিনা। স্যার হিজ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, উনি ছবিও পাঠিয়েছে, এটা দেখাবনি। Previously his memory was good, but after the attack he lost his memory for about half an hour. After 1 hour he is all right. Bathing desire আমি জিজ্ঞেস করলাম what type of work he does. He is a software engineer, he prefers hot water bathing. তারপর আমি জিজ্ঞেস করলাম first attack at 8 months after fever, what type of fever, meningitis. উনি বললেন যে no test had been done at that time. Was it confirmed that after the fever he started epileptic fit? She confirmed yes. 8 months of age, yes. তো আমি এগুলো ভেরিফিকেশন নিচ্ছি, কারণ আমাকে তো কেসটা বানাতে হয়, মালা গাঁথতে। এগুলো তো সব র ডেটা। এই যে দেখছেন অনেকগুলো পৃষ্ঠা, এগুলো সব র ডেটা, এগুলো প্রসেস করতে হবে। তো আমি এগুলো কোশ্চেন করে করে এগুলো কনফার্মেশন নিচ্ছি। হেড ইনজুরি অ্যাট দি এজ অফ 10 years। লাস্ট যে অ্যাটাকটা হয়েছে অ্যাজ পার হার অবজারভেশন, উনি বিয়ার খেয়েছিলেন, তারপর থেকে এই অ্যাটাকটা বেড়ে যায়। তো আমি তখন বললাম যে so beer aggravation the symptom? She said it's not sure, but I'm also thinking so. আচ্ছা, I'm just asking you that alcohol consumption. He likes piping hot food. It's an important homeopathic symptom. Doctor, he makes his own decision. Then I ask, আমি জিজ্ঞেস করছি, does he makes his own decision or follow other people's opinion? The answer is the own decision maker, but he takes advice as well. This is the patient from the hospital. There are some investigations. Let me go through that investigation. আমি ভেরি কুইকলি আপনাদেরকে দেখাবো। তো যেটা হয় এই কেসগুলোতে সবই হয়, অর্গানিক কজটাকে ফাংশনাল কজ থেকে আলাদা করার জন্য এগুলো লাগবেই। স্ট্যান্ডার্ড প্রোটোকল, ব্রেন এমআরআই, এপিলেপসি প্রোটোকল, এই প্রোটোকলের আন্ডারে ওনারা কিন্তু এটা 2000 সেপ্টেম্বরেই করেছে, এটা 23-এর। তো অ্যাজ এক্সপেক্টেড সবই নর্মাল আসবে, এগুলো ফাংশনাল ডিসঅর্ডার। তো
এই তো এখানে আপনার দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই রিপোর্টগুলোতে আপনারা কোরিলেট করবেন, এটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, এই যে এটা বলছেন, নো অবভিয়াস ফিচার্স টু সাজেস্ট এনি হিপোক্যাম্পাল অর মেজিয়াল টেম্পোরাল স্ক্লেরোসিস, অর্থাৎ ব্রেইনের স্ক্লেরোসিস, অর্গানিক চেঞ্জেস এগুলো ওনারা দেখতে চাচ্ছেন, যেগুলো কন্ট্রিবিউট করেছে কিনা। কিছু স্পট তারা পাচ্ছে, এটা প্রত্যেকটা মানুষেরই পাবে, যেটা হয় আর কি, ব্রেইনের যে আপনার চেঞ্জ আসে, তো সেগুলো তো আসবেই, সেগুলো পাচ্ছে, কিন্তু কোনো অবভিয়াস স্পেস অকুপাইং লেজিয়ন্স পাচ্ছে না। তার মানে ক্লিনিক্যালি ওনারা এই কোরিলেট করে ফেলতে চাচ্ছে যে কোনো অর্গানিক কজ থেকে এই ব্রেইনের এই জিনিসগুলো তৈরি হচ্ছে না। অনেকগুলো হতে পারে, একটু পরে দেখবেন আপনারা স্ট্যান্ডার্ড মেডিসিনের যে গাইডেন্স, কি কজ হতে পারে। তো এটাও আমরা কিছুটা টেস্টটা দেখে ফেললাম। তো এই সমস্ত কেসে কিন্তু আপনারা যদি ম্যানেজ করতে চান হোমিওপ্যাথিকলি, ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি ক্লোজলি উইথ নিউরোলজিস্ট। এবং যদি না করা থাকে টেস্ট দিয়ে দিতে হবে। তো বাকিগুলো সবই পাচ্ছে, ফাইন্ডিংস সবই নর্মাল, মানে রিলেটিভলি নর্মাল। এইগুলোতে আপনারা এখন হোমিওপ্যাথিকলি সাজেশন যদি কারোর থাকে দিতে পারেন। আমি তো কেস দেখাবো, এটা সলভড কেস বাই দি ওয়ে। আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন চ্যাট বক্সে। তো এটা কেসটাই অফকোর্স ইটস এ ভেরি অ্যাডভান্সড কেস সিন্স চাইল্ডহুড। তো আমরা বলেছি যে হেলথ অ্যানালিসিসে ইনি স্টেজ ডির দিকেই থাকবে আর কি। সিইউ ধরতে পারেন, সি, বিটুইন সি এন্ড ডি। তো একে আমরা চেষ্টা করবো আস্তে আস্তে এর ভাইটাল ফোর্সকে ইমপ্রুভ করতে। এবং আমার যে স্কিমাতে আমি দেখাচ্ছি যে সেন্টার টু পেরিফেরি, এটা স্কিনের কোনো কেস না, এটা স্ট্রেট ওয়ে ব্রেইনের কেস, ব্রেইন রিলেটেড, নার্ভাস সিস্টেম রিলেটেড। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ডোন্ট মেক এনি সিলি মিস্টেক। তো আমি এখানে কিছু স্লাইড বানিয়েছি। এই ধরনের সিজার বা এপিলেপসি, এটা তো বিভিন্ন গ্রুপিং হয়, পেটিট মো হয়, তারপর ক্লাস্টার হয়, ফুল স্টেটাস এপিলেপটিকাস হয়, বিভিন্ন রকম, শুধু নর্মাল সিজার হয়। তো এগুলোর কিন্তু বেশ কিছু আপনার ক্লাস্টার অফ গ্রুপ অফ সিমটম থাকে, কনফিউশন হতে পারে, লস অফ কনসাসনেস হতে পারে, এই পেশেন্টের হয় এগুলো। সিজার তো আছেই, তার স্টিপ মাসল হয়ে যায়, বলছে যে রাইট সাইডেড বেশিরভাগ হয়। তো এগুলো জেনারেল ফিচার। সো আমি এখানে খুব দ্রুত কিছু দেখাবো। ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। তো মোর দেন 2 আনপ্রোভোকড সিজার হতে হয়, এবং এটার মধ্যে 24 ঘন্টার বেশি ব্যবধান থাকতে হয়। হুম। এবং এই যে হসপিটালাইজেশনের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আপনার রেকারেন্স রিস্ক যদি থাকে, সেগুলো কিন্তু ওইভাবে এই প্রোটোকলের আন্ডারে ওনারা কিন্তু এগুলো করে। তো ওরা আছে কিনা, কিভাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যখন কোয়ালিফাইড ফিজিশিয়ানরা নেন, আপনারাও নিতে পারেন, কোনো যদি স্পেশালাইজেশন চান আপনারা এই ফিল্ডে করতে পারেন। এগুলো আপনারা ডিটেলসে, যে ফ্যামিলি ডেভেলপমেন্টাল হিস্ট্রি, এগুলো তো আমাদেরও নিতে হয়, যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। আমরা জেনেছি যেটা অরালেস এই পেশেন্ট, ফ্রিকোয়েন্সি ইজ নট এভরি ডে, ইটস অলমোস্ট এভরি ফিউ ইয়ার্স। ট্রিগার পয়েন্টে থাকলেই তার এগুলো হচ্ছে, কিন্তু এটা ইট গোজ ব্যাক অলমোস্ট 30 ইয়ার্স, 35 ইয়ার্স। ইনভেস্টিগেশনে তো এই যে ইলেকট্রোএনসেফালোগ্রাম, ইইজি, হ্যাঁ, ইলেকট্রোএনসেফালোগ্রাম, এটা লাগবেই, that measures the record of electrical activity of the brain, and EEG remains a cornerstone in diagnostic regime. তো এমআরআই যেটা করা হয়েছে, এটা রুল আউট স্ট্রাকচারাল কজেস, যেটা আমরা একটু আগেই দেখলাম। অর্থাৎ আমরা এমআরআই বা সিটির হেল্প নেব, যে ব্রেইনে অনেক সময় লেজিয়ন, টিউমার, যেটাই করুক, সেটাতে কিন্তু আপনার তার ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেশন হচ্ছে সিজার কিন্তু হতে পারে। হ্যাঁ, সেটা
অ্যাস্ট্রোসাইটোমাই হোক আর গ্লিওমাই হোক, হ্যাঁ, সেটাতে কিন্তু অনেক প্রেজেন্টেশন আমরা ভমিটিং এর পাশাপাশি আমরা পাই কি পাই, সিজার টাইপ সিমটম পাই। তো সেটা রুল আউট করার জন্য অফকোর্স এমআরআই লাগবেই, এই ফোকাসড। কিন্তু অ্যাকচুয়াল এপিলেপটিক যে সিজার যে অ্যাক্টিভিটি, এই আমাদের ডাক্তার কলিগ বলছেন যে আগে অর্থাৎ 2023-এর আগের যে ইইজি সেগুলোতে কিন্তু ওই অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস দেখা যেত। ইলেকট্রোএনসেফালোগ্রামটা অ্যাবনর্মাল ছিল। ওই রিপোর্টগুলো আমার কাছে নাই, উনি দেননি। কিন্তু উনি বলছেন যে উনি যেহেতু টিউবারকুলিনাম দিয়েছিলেন, তারপর থেকে উনি শি বিলিভস দ্যাট এই এখনকার যে ইইজি গুলো আসছে এগুলো অনেকটাই নর্মাল। এটা ওনার কোরিলেশন উনি বলছেন। আমি তো ওই সময় কেস দেখিনি, আমি যে সময় পেয়েছি আমি সেখান থেকেই বলছি। এখনকার যে টেস্ট রিপোর্ট সেখানকার ইইজিটাও কিন্তু নর্মাল বলছে। এই যেটা দেখিয়েছে ওইখানে ইইজিও আছে, ওই ইইজিও কিন্তু নর্মাল এসছে। আমি দেখাচ্ছি ইইজি কেমন দেখায়। তো এটা তো এমআরআই গেল, সব ইনভেস্টিগেশনই হয়েছে, তো আর অত সময় নিচ্ছি না। এই যে ইইজি স্টাডি রিপোর্টটা এভাবে হবে দেখতে, আপনারা দেখে নিন কিভাবে। এটা সেপ্টেম্বরেই করেছে ওরা। 19 channel EEG record shows well-defined modulated reactive alpha rhythm. নর্মাল আর কি। তো এটার কনক্লুশন বলছে নর্মাল ইইজি রিপোর্ট, নর্মাল ইইজি রিপোর্ট। হ্যাঁ, নো ইন্টার হেমিস্ফেরিক asymmetry noted. Hyperventilation was uneventful. কারণ হাইপারভেন্টিলেটিং স্টেটে পেশেন্টের ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো খুব, যাদের ওই টেন্ডেন্সি থাকে, মারাত্মক শুট মানে অ্যানোমালি দেখা দেয়। তো যাই হোক, এই পেশেন্টের ওগুলো হয়েছে। তো জিন টেস্টও করা যায়, এগুলো এত কেউ করে না, এগুলো প্রচুর ব্যয়বহুল। হয়তো রিসার্চ ইনস্টিটিউটগুলো তারা করতে পারে, সব জায়গায় এগুলো নেই। এই যে সাইন অ্যান্ড সিমটম, যে ফোকাল সিজার, মোটর রিলেটেড এগুলো পাবেন, সেন্সরি অটোনমিক, হ্যাঁ, জেনারেলাইজ সিজারেতে এগুলো হয়। অরা থাকতে পারে, অরা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার, ইউ নো দ্যাট, স্পেশালি চিলড্রেন গ্রুপে যখন আমরা নিই, এরকম বিদ্যুতের ঝলকানি বলে বাংলায় যারা, এই আর কি। তো অ্যাকিউট ম্যানেজ করতে হয়, কারণ পেশেন্ট তো পড়ে যায়, তো মুখ ব্যথা পায়, মুখ দিয়ে এই সেই যাচ্ছে, অনেক সময় মুখের মধ্যে কিছু আটকে গেলে তো ওটাও একটা বিশাল ব্যাপার। ল্যাটারাল পজিশনে নিয়ে নিতে হয়, ফার্স্ট এইডের কিছু জ্ঞান থাকতে হয় যারা এগুলো হ্যান্ডেল করবে। আর এটা যদি ফুললি ব্লোন স্টেটাস এপিলেপটিকাস হয় তাহলে তো ইটস এ মেডিকেল এমার্জেন্সি। সবসময় এটা কিন্তু একটা প্রিপেয়ার থাকতে হয়, হসপিটালের সাথে নিউরোলজিস্টের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হয় ফ্যামিলি। ইটস এ ভেরি ইনভলভড সিচুয়েশন, স্টেটাস এপিলেপটিকাস, যেখানে ফুল ব্লোন এপিলেপসিকে ডায়াগনোসিস করা হয়েছে এবং পেশেন্ট এরকম স্টেটে যাচ্ছে, পুরো অজ্ঞান হয়ে একদম রাস্তাঘাটে পড়ে যাচ্ছে। অ্যান্টি এপিলেপটিক ড্রাগসই দেওয়া হয় জেনারেলি লং টার্ম ম্যানেজমেন্টে, আর বাকি ফিচারগুলো মনিটর করা হয় অ্যান্টি এপিলেপটিক ড্রাগসের পাশাপাশি। এই আর কি, ডোজটাকে অ্যাডজাস্ট করা হয়, যদি 50 mg তে না হয় 75 করা হয়, এইভাবেই চলে এটা। নন ফার্মাকোলজিক অপশনের মধ্যে, নন ফার্মাকোলজিক অপশনের মধ্যে বলছে হচ্ছে সার্জারি, এই যে টেম্পোরাল লোবেক্টমি, যেটা ওই প্রথম কেসে যে ওনাকে ওটা আরো ভাবছিল, নিউরো স্টিমুলেশন করা হয় অনেক সময় ইলেকট্রোড দিয়ে। ডায়েটকে পাল্টাতে বলা হয়, কেটোজেনিক ডায়েটে অনেক ক্লিনিক্যাল স্টাডিজে দেখা গিয়েছে কেটোজেনিক ডায়েট হেল্পস। সার্জারি করে, সার্জিক্যাল কেস আমার আমি দেখিনি সার্জারি করে সবাই ভালো আছে, আমার ঠিক জানা নেই এগুলো নিয়ে। এগুলো যারা খুব অ্যাডভান্স, যারা আপনারা লেখাপড়া করবেন, তো এগুলো কিছু অপশন আছে। সাধারণত 30% কেস যেগুলো আপনার কোনোভাবে ম্যানেজ করা যায় না, কারণ এটাতে সাডেন রিস্ক ফ্যাক্টর থাকে, তো সাডেন আনএক্সপেক্টেড ডেথ। এই কারণে এই যে 30% রিস্ক যারা গ্রুপ পেশেন্ট, তাদেরকে কিন্তু সার্জারি
করা হয়, পরামর্শ করা হয়। হুম। তো এগুলোও রিস্কি আরকি, যে এই অপারেশনগুলো ব্রেইনের ফার্স্ট কেসে যখন ওনারা আম যখন ওই হসপিটালের যিনি নিউরোলজিস্ট সার্জন যিনি আছেন চিফ, উনি বলেছিলেন যে ওই সার্জারিগুলোতে প্রায় ওই ভদ্রমহিলাতে মনে হয় কত 18 লক্ষ রুপি এরকম লাগবে। অ্যান্ড দ্যাটস অলসো নট শিওর দ্যাট ওটা করলেই ব্রেইনের ট্রেমার কমবে বা এই কমবে। যার কারণে তারা হোমিওপ্যাথিকে সাজেস্ট উনিই করেছিলেন। তো এমনি জেনারেল এপিলেপসিতেও তাই। খুব ভালো নিউরো সার্জন হলে ওনারা জানেন তো প্রগনোসিস রেট, ওনারা অ্যাডভাইস করেন। এল্ডারলি তো বুঝতেই পারছেন, তাদের মারাত্মক সমস্যা হয়, চিলড্রেন হলে ডেভেলপমেন্ট হ্যাম্পার্ড হয়। যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়েছে বেটার। কি ধরনের সিজার তার উপরই আসলে থেরাপিটা নির্ভর করে। অ্যান্ড লাস্টলি ম্যানেজিং এপিলেপসি ইজ এ মাল্টিডিসিপ্লিনারি এফোর্ট। একজন একাই মিলেই সব করবে তা না, মডার্ন মেডিসিন এভাবেই ভাবে। তো আমাদের হোমিওপ্যাথিতে সুবিধা আছে, আপনারা দেখলেন তো যে খুব সহজেই কিছু রেমেডি দিয়ে আমরা পেশেন্টকে কিন্তু মানে অলমোস্ট ডিজেবল হয়ে যাওয়া লাইফ থেকে কিন্তু ফিরিয়ে আনতে পারি। আচ্ছা, এই কেসের আমি রেপার্টরাইজেশন করেছি। দিস ওয়াজ দি ফার্স্ট রেপার্টরাইজেশন back in 2023. Then I did another one yesterday. তো এখানকার আমি অ্যাঙ্করিং রুব্রিক নিতে হয়, তো এটা হচ্ছে অ্যাঙ্করিং রুব্রিক নিয়েছি। হি ওয়ান্টস পাইপিং হট ফুড। তো আপনারা যখন ক্রনিক অথবা অ্যাকিউট সেমি অ্যাকিউট প্রেসক্রাইব করবেন, তখন স্ট্রং সিমটমটাকে এরকম, এটা গ্রিন মানে হচ্ছে অ্যাঙ্কর করে ফেলা, অর্থাৎ এই পিভট পয়েন্টের এগেইনস্টে বাকি রুব্রিকগুলো ঘুরবে। তার মানে হলো এই পিভট পয়েন্টে যে রেমেডিগুলো কাভার করবে না সেগুলো বাদ হয়ে যাবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দ্যাটস দ্য বিউটি অফ কম্পিউটার বেসড রেপার্টরাইজেশন ক্রনিক কেসেস অ্যান্ড অ্যাকিউটস অ্যাজ ওয়েল। তো যখনই আপনি একটা পিভট রুব্রিক পাবেন, ওইটা কখনো ছাড়বেন না। ওইটা দিয়ে অ্যাঙ্কর করে ফেললে বাকি সব কিছু ওইটাতে করবে। আমি নিয়েছি বাকি রুব্রিক গুলো, যে বিয়ার অ্যাগ্রাভেশন নিয়েছি, রাইট সাইডের রেমেডি। আমি এটা নিলে শুধু একটা রেমেডি থেকে যেত। আমি আপনাদেরকে বাকি পসিবিলিটি গুলো দেখাচ্ছি। ফসফরাস এসছে, আর্সেনিক হচ্ছে, খেলিকার হচ্ছে। এগুলো কিন্তু আমাদেরকে সেরকম ম্যাচ করছে না। আর্সেনিকের, খেলিকার্বে ফাস্টিডিয়াসনেস আছে, ফসফরাস আমার কাছে ঠিক সেরকম মনে হয়নি। বাকি যে এই কেস পুরোপুরি ফসফরাস কাভার করছে। যদিও আমি আগামী সপ্তাহে আমি আরো যেগুলো কেস দেখাবো, সেগুলো দেখবেন যে হোমিওপ্যাথিতে স্পেসিফিক হয় না, তার একটা বড় প্রমাণ। তো এখানে আমি একটা নিয়েছি, একটা রুব্রিক, মাইন্ড কোমা মেনিনজাইটিস উইথ। যেহেতু আমাদের রেপার্টরি স্টিল ইভলভিং, আমি সাসপেক্ট করছি এই কেসে এই পেশেন্ট যখন 8 মাস বয়সে জ্বরের কথা বলেছে, I suspect that was meningitis type. Unfortunately, we don't have any clinical confirmation. তো আমরা একটু দেখে আসি। আহ, হ্যাঁ, তো দেখেন, এটা আমি অতটা পরে গুরুত্ব দেইনি। এখানে মাত্র দুটো রেমেডিকে, তাও জেড মানে হচ্ছে এটা যখন আপনি ফুল রেপার্টরি কপিড না দিয়ে দেবেন, তখন কিন্তু এটা থাকবে না। অর্থাৎ তারা এই সাব রুব্রিকটা অন্য জায়গা থেকে কপি করে বসাচ্ছে। তার মানে আমরা এটা বলতে পারি, Lycopodium, based on these cured cases, Lycopodium shall be considered when past history of meningitis or similar fever is suspected. কারণ আমাদের একটা কিওর্ড কেস, এই একটা আমরা রুব্রিক পেয়ে গেলাম, বলতে পারি। অর্থাৎ আপনি এটা কিন্তু রেপার্টরি যেহেতু একটা ইভলভিং ব্যাপার, এটা কোনো ফিক্সড কেতাবের মতো না, এটা কিন্তু সারাক্ষণ ইভলভ করছে। আপনি কিন্তু এটা ক্লিনিক্যাল ভেরিফিকেশনে আপনার দিতে পারেন এটা। এটা কিন্তু অ্যাড করতে পারেন। আচ্ছা, সেকেন্ড আর একটা ইন্টারেস্টিং হচ্ছে যে এই পেশেন্টের পাস হিস্ট্রিতে কিন্তু মাথায় আঘাতের প্রচুর চিহ্ন আছে। আমরা লাইপোকে কখনোই কিন্তু
সিজারের মেইন রেমেডি হিসাবে আমরা চিন্তা করি না। কিন্তু যেহেতু ক্লিনিক্যালি ভেরিফাইড দিস কেস, আমরা কিন্তু লাইকো অ্যাড করতে পারি। যেন স্টিফনেস কনভালশন ডিউরিং, এটা আমি নিয়েছি কারণ এটা ক্লিয়ার কাট একটা সিমটম। এটা একটা মিডিয়াম সাইজ রুব্রিক। দেখেন ইপেকাক, মস্কাস আছে, প্লাটিনা আছে। তো দেখেন এই যে রেমেডি গুলো, সেখানে আমরা কিন্তু একটা বর্তমান সময়, এগুলো কেন্ট স্যার থেকে আসছে, 100 বছরের মধ্যে আর কোনো রেফারেন্স আমরা দেখছি না। তো আমরা কিন্তু এটা কিন্তু অ্যাড করতে পারি লাইকোতে। এই যেহেতু এটা খুব জটিল কেস, এই ধরনের সাকসেসফুল লং টার্ম আপনার ফলো আপ যেগুলো কেস আপনারা পাবেন, এটা কিন্তু আপনারা রেপার্টরির উপরে রিলাই করবেন না, আপনারা নিজেরা কিন্তু নিজেদের রেপার্টরিতে এগুলো অ্যাড করতে থাকবেন। রেপার্টরি কিন্তু এইভাবেই তৈরি হয়েছে, মহারথীরা এভাবেই তৈরি করেছেন। রাইট সাইডের বডি, এটা তো আপনারা জানেন, যেমন এটা যদি অন করতেন দেখেন তাহলে একটাই থেকে যাচ্ছে। এটা আপনারা জানেন এই টেকনিক, আমি ওটা দেখাইনি কারণ আমাদের ডিফারেন্সিয়াল মেটেরিয়াল করতে হয়। তো আমরা ফট করে এটা আসছে জন্যই যে দেব, গতদিনও বলেছি, ওরকম হাস্যকর কিন্তু কোনোভাবে কিন্তু হোমিওপ্যাথি হয় না। আমাদের সবকিছুই বিবেচনা করতে হয়। রাইট সাইজের অব দি বেয়ার অ্যাগ্রাভেশন এটা নিয়েছি, দেখেন এটাও টার্ন অন করতে পারেন। এটা কিন্তু আমরা মোটামুটি রিলায়েবল একটা সিমটম হিসাবে। এবং স্ট্রং ডিজায়ার ফর ওপেন এয়ার, যেখানে মানুষ কিভাবে কার্বোভেজ ভাবে, এটা কিন্তু আপনারা এটা ক্লিনিক্যালি অ্যাড করতে পারেন। এটা এই কেসে না, আমার আরো অনেক কেসে দেখা আছে। লাইকোপোডিয়াম ইজ ওয়ান অফ দি কিনোট সিমটম। দে ডিজায়ার ফ্রেশ এয়ার, ফিয়ার অফ বিং অ্যালোন। আমি ওইটা নেইনি, এই যে ওন ডিসিশন মেকার, ওটা নিলে আমাদের কি হতো, আমরা যদি নিতে চাইতাম তাহলে এটা ওইভাবে অনেকে নেয়, অর্থাৎ হি মেক্স হিজ ওন ডিসিশন। তাহলে আমরা মাইন্ড এটা কিন্তু অ্যাড করতে পারতাম যদি চাইতাম, এটা দরকার নেই, তারপরে আমরা অ্যাড করতে পারতাম। দেখেন এখানেও লাইকও কিন্তু লিগ টেবলে প্রথম আছে। তো এই সামান্য একটু পরিশ্রম করলেই, সঠিকভাবে পরিশ্রম করলেই, এখন লাইকোতে কি এই কাজ যাবে না, হোমিওপ্যাথিতে স্পেসিফিক হবে না, এটাই আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি যে গুড কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন উইল অলওয়েজ সলভ দি কেস। এটাও তাই হয়েছে পেশেন্টে, চলুন দেখে নিই। তো আমি যেটা বরাবরই বলে এসেছি যে রেমেডির মোডালিটিস, সিমটম ক্যারেক্টারিস্টিক্স এবং মাসমেটিক লেভেল সবকিছু যখন ম্যাচ করবে, তখন যে সিনার্জিস্টিক প্রেসক্রিপশন হবে, দ্যাট ইজ কল হোলিস্টিক প্রেসক্রিপশন, দ্যাট ইজ কল কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন। তো আমরা সমস্ত টোটালিটি বেসড যে প্রেসক্রিপশন করলাম, এখানে আমি এগুলো আগের স্লাইড থেকে নিয়েছি। অফকোর্স লাইকোপোডিয়াম ইজ ফার্ন কিংডম, এটা প্লান্টের আন্ডারেই পড়বে। বাট লাইকোপোডিয়ামের ওয়ান অফ দি থিমস হচ্ছে যে তারা সেটেলড লাইফ, সুপার ক্লাস 4 অ্যাজ পার লেটেস্ট ক্লাসিফিকেশন। দ্যাটস ওয়াই দে আর ভেরি অ্যাংশাস বিফোর অ্যাপয়েন্টমেন্ট, কারণ তারা একটা সেটেল লাইফে চলে যায়। হ্যাঁ, ইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেটেল লাইফ, ওনারা হায়দ্রাবাদে হাজব্যান্ড ওয়াইফ দুজনই খুব সেটেল একটা লাইফ। তো লাইকো এলএম পোটেন্সি দেওয়া হয়েছে, এলএম 1 থেকে শুরু করা হয়েছিল, 30 পর্যন্ত উনি দিয়েছেন। তো আপনাদেরকে এই কেস দেখানোর আগে আমি গত সপ্তাহে ওনার পারমিশন নিয়েছি এবং কেসের ফলো আপ নিয়েছি, পেশেন্ট ভালো আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আগামী সপ্তাহে আপনাদের সামনে আরেকটা কেস নিয়ে আসবো।